প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো আশা করি। আমি তোমাদেরকে পৌরনীতি ও সুশাসন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের সাথে কি আলোচনা করেছিলাম? পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, নাকি? দেখছো তোমরা নিশ্চয়ই পৌরনীতি ও সুশাসন পাঠ করার প্রয়োজনীয়তা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্থাৎ বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব। একটা কথা একটু আগেই বলে রাখি, গত ক্লাসে যে আলোচনাটি ছিল পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা, পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, ওটাই কিন্তু আসলে গুরুত্ব। কিন্তু আমি আলোচনা করে দেবো আজকে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে পৌরনীতি ও সুশাসন পাঠ করা কতটুকু জরুরি, এবং পাঠ করলে বা এই বিষয়টি আমরা অধ্যয়ন করলে আমরা কতটুকু উপকৃত হতে পারবো, এবং নাগরিক হিসাবে কতটুকু দায়িত্ব পালন করতে পারবো। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমাদের এই মাতৃভূমি স্বাধীন এবং সার্বভৌম, এটি আমাদের অনেক গর্বের একটি বিষয়। আমাদের দেশ মাতৃকা এখন স্বাধীন। বহু চড়াই উতরাই পার হয়ে, বহু লড়াই সংগ্রাম পেরিয়ে এসে আমরা এখন একটি স্বাধীন সত্তা, আমরা এখন একটি স্বাধীন জন্মভূমির দেশ মাতৃকার গর্বিত অংশীদার আমরা বলতে পারি। তো সে কারণে বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম, কারণ আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক এবং আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী, এবং আমাদের এখানে যদিও মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে এই শাসন ব্যবস্থাটি, আমাদের পছন্দের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক বা পূর্ণ রূপ দিতে চাইলে, সফলভাবে চর্চা করতে চাইলে কিন্তু পৌরনীতির জ্ঞান অত্যাবশ্যক। কারণ আমি আগেই বলেছি যে পৌরনীতি পাঠ করলে মানুষের মধ্যে যে গুণাবলীর সৃষ্টি হয় সেগুলো গণতন্ত্রের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। তো পৌরনীতি পাঠ করলে আমরা কি জানবো? পৌরনীতি পাঠ করলে আমরা দেশকে ভালোবাসার শিক্ষা, দেশকে যে ভালোবাসতে হবে সেই শিক্ষাটা আমরা এই বিষয়টি পাঠ করলে আমাদের মধ্যে দেশকে ভালোবাসার শিক্ষা, দেশকে ভালোবাসার শিক্ষা। আমরা হয়তো কষ্ট ভোগ করিনি, আমাদের পূর্বপুরুষরা, আমরা বলি সাধারণত 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। না, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়ে তাকে রক্ষা করা বা স্বাধীনতাকে রক্ষা করা আরো বেশি কঠিন। এটা কিন্তু একটি প্রচলিত উক্তিও। আমাদের কষ্টার্জিত এই স্বাধীনতাকে রক্ষা ও অর্থবহ করার জন্য প্রয়োজন দেশপ্রেম, নাকি স্বদেশ প্রেম। পৌরনীতি ও সুশাসনের শিক্ষা দেশকে ভালোবাসতে শিখায়। তাহলে পৌরনীতি পাঠের গুরুত্ব কিন্তু অপরিসীম, অর্থাৎ দেশপ্রেমিক হওয়া এটি কিন্তু ইমানেরও অঙ্গ। জাতীয় ইতিহাস জানা। আমরা
জাতীয় ইতিহাস জানা, জাতীয় ইতিহাস জানতে পারবো আমরা। অর্থাৎ আমাদের এই দেশের যে ঐতিহ্যবাহী ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, নেতৃত্বের ইতিহাস, এগুলো আমরা জানতে পারবো। আমাদের রয়েছে স্বাধীনতা আন্দোলনের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। বহুকাল আগে আমরা স্বাধীন ছিলাম, আমাদের দেশীয় শাসক ছিল এখানে, কিন্তু মাঝখানে কয়েক শত বছর ব্যাপী বিদেশি শাসকরা আমাদেরকে কিন্তু পরাধীন করে রেখেছিল। এই ইতিহাস আমাদের বংশধরদের জানতে হবে। আমরা যারা বর্তমান বংশধর, আমাদেরকে সেই ইতিহাস কিন্তু জানতে হবে। কেননা যে জাতি নিজস্ব জাতীয় সংগ্রামের ইতিহাস জানে না কিংবা ভুলে যায়, সে জাতি কখনো উন্নত ও সুসংহত হতে পারে না। বোঝা যায় কথা? পরিণতি ও সুশাসন আমাদের জাতীয় রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাস এবং স্বাধীনতা অর্জনের সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে। আমি বলেছিলাম আগে যে আমাদের যে দ্বিতীয় পত্রের আলোচনা, পরিণতি ও সুশাসনের দ্বিতীয় পত্র, সেটি কিন্তু ঐতিহাসিক আলোচনা, ইতিহাস ভিত্তিক আলোচনা। সেখানে আমরা আলোচনা করব তোমাদের সাথে পলাশির যুদ্ধ থেকে শুরু করে, বা এই ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন থেকে শুরু করে, তার পরবর্তী একেবারে বর্তমান সময় পর্যন্ত আমরা সেখানে আলোচনা করব। তাহলে সেগুলোর থেকে আমরা জানতে পারবো যে আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে। আর সেগুলো জানার জন্য আমাদেরকে পরিণতি ও সুশাসন পাঠ করতে হবে। তাহলে অবশ্যই এই বিষয়টির গুরুত্ব অপরিসীম। জাতীয় সমস্যা ও এর সমাধানের পথ নির্দেশ। সমাধানের পথ নির্দেশ, নির্দেশনা। কি নির্দেশনা? একটি জাতির জন্য, একটি জাতির ক্ষেত্রে দেখা যায় প্রায়শই বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভব হয়। সেই সমস্যা আমাদেরও হতে পারে। সেই সমস্যা থেকে উত্তরণের জন্য যে পথ নির্দেশ, যে দিক নির্দেশনা আমরা জানতে পারবো, আমরা পাবো, সেটি শুধু পরিণতি এবং সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান থাকলেই সেটি আমরা সুসংহতভাবে জানতে পারবো। একটু তোমাদের কাছ থেকে আমি আসতেছি, একটু শব্দ হয়তো সমস্যা, ফ্যানটা একটু অফ করে দিয়ে আসি। তো যাই হোক, জাতীয় সমস্যা ও তা সমাধানের পথ নির্দেশ করবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সমস্ত নাগরিকের নিকট উপভোগ্য করে তোলার জন্য প্রয়োজন জাতীয় সংহতি অর্জন এবং রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ কাটিয়ে ওঠা। নাকি? পরিণতি ও সুশাসন জাতীয় রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করে এবং তা থেকে মুক্তির পথ নির্দেশ করে। তাহলে জাতীয় সমস্যা সমাধানের জন্য আমাদেরকে পরিণতির জ্ঞান অবশ্যই থাকতে হবে। তাহলে পরিণতি ও সুশাসন পাঠ করা অত্যন্ত জরুরি বিষয়। তারপরে আমরা জানতে পারবো রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো। রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো আমরা। কি? প্রত্যেক জাতি ও রাষ্ট্রেরই কতগুলো জাতীয় বা রাষ্ট্রীয় মূলনীতি থাকে। আমাদেরও রয়েছে, আমাদেরও সংবিধানের 4টি মূলনীতি রয়েছে। কি কি? এগুলো হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। তাহলে এগুলো প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছে। এই মূলনীতিগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে এখন কাজ করতে হবে। এই মূলনীতিগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। পরিণতি ও সুশাসন এসব রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জানতে সাহায্য করে। বিধায় আমরা এই রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জ্ঞান লাভ করব এবং এগুলো বাস্তবায়নের জন্য
প্রতিনিয়তই সজাগ থাকব এবং কাজ করব, তাহলে আমাদের পরিণতি জ্ঞান অত্যাবশ্যক। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে, কি করে? রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। বিষয়টি তো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং রাজনীতি বিষয়ক বিজ্ঞান। রাজনীতি বিষয়ক বিজ্ঞান এই বিষয়টিকে কিন্তু আসলে উপরের লেভেলে অনেক অনেক ইউনিভার্সিটিতে, অনেক বিশ্ববিদ্যালয়ে এটাকে কিন্তু রাজনীতি বিজ্ঞান হিসাবেও বলে থাকে। আর আমরা সাধারণত বেশি কমন ভাবে জানি এটাকে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে এটা রাজনৈতিক ক্ষেত্র নিয়েই, রাজনীতির অতীত, রাজনীতির বর্তমান, রাজনীতির ভবিষ্যৎ, রাজনীতির সকল কিছু নিয়েই কিন্তু আসলে এই বিষয়টি আলোচনা করে। তাহলে এই রাজনৈতিক ক্ষেত্রে যে সচেতনতা দরকার সেটি আমরা লাভ করতে পারবো এই পৌরনীতি ও সুশাসন পাঠ করলে, নাকি? পৌরনীতি শিক্ষা আমাদেরকে সোনার বাংলা, সোনার মানুষ হবার শিক্ষা দিবে। তাহলে তারপরে আছে সুনাগরিকতার শিক্ষা লাভ, একই বিষয়। সুনাগরিকতার শিক্ষা লাভ। সুনাগরিকতার শিক্ষা লাভ, যেহেতু বিষয়টি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আর বারবার আসে ওই একই কথা যে সুনাগরিক হতে হলে যে শিক্ষার দরকার, যে জ্ঞানের দরকার, সেটি আমরা জানতে পারবো পৌরনীতি পাঠ করলে। তাইলে পৌরনীতির জ্ঞান অত্যন্ত জরুরি বিষয়। গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করে, গণতান্ত্রিক চেতনা এটি সৃষ্টি করে, গণতান্ত্রিক চেতনা। গণতান্ত্রিক চেতনা, গণতন্ত্র কি? গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে, গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করে বা বৃদ্ধি করে। গণতন্ত্র কি? গণতন্ত্র জনগণের শাসন, যেখানে জনগণের অধিকার সবচেয়ে বেশি রক্ষা হয়। আমরা গণতন্ত্র প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ, তাই গণতন্ত্র সচেতন জনগোষ্ঠীর শাসন ব্যবস্থা, গণতন্ত্র অধিকার রক্ষার শাসন ব্যবস্থা। তাই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদেরকে, এবং গণতন্ত্রের সুফল পেতে হলে আমাদেরকে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অবশ্যই থাকতে হবে, নাকি? জনগণ সচেতন হলে, অধিকার ও কর্তব্য বোধ জাগ্রত হলে, সহনশীল হলে গণতন্ত্র সফল হয়। পরিণতি সুশাসন আমাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আছে সংবিধান সম্পর্কে জানা যায়, নাকি? ওই যে রাষ্ট্রীয় মূলনীতির কথা আমি বললাম, সেখানে না সংবিধান সম্পর্কে জানা যায়। উল্লেখ করি এখানে, কি? সংবিধান। সংবিধান কি? তোমরা শুনছো নিশ্চয়ই। সংবিধান রাষ্ট্রের যে নিয়ম কানুন, যে নিয়মে রাষ্ট্র পরিচালিত হয়, আইন, সর্বোচ্চ আইন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান। রাষ্ট্রের দর্পণ, সংবিধান দিকে তাকালে আমরা বুঝতে পারি ওই দেশের রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা কেমন, রাজনৈতিক ব্যবস্থার চিত্র আমরা সংবিধানের মাধ্যমেই বুঝতে পারি। তাহলে আমাদের সংবিধান প্রণীত হয়েছিল 1972 সালে। আমাদের এই রাষ্ট্র পরিচালনার বিধিবিধান এই সংবিধানে লেখা আছে, যা পরবর্তীতে পরিবর্তিত হয়েছে। পৌরনীতি সুশাসন পাঠের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার বিধিবিধান, সরকারের বিভিন্ন বিভাগের সংগঠন ও কার্যাবলী সম্পর্কে জানতে পারবো। কোন কোন ক্ষেত্রে কোন কোন বিভাগের কি পরিমাণ ক্ষমতা, জনগণের অধিকারের কথা কতটুকু। বিশেষ করে আমাদের সংবিধানে কিন্তু মানুষের মৌলিক, আমাদের বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের কথা উল্লেখ করা আছে। তাহলে এই সংবিধান নিয়ে আমাদের এই বিষয়ের ভিতরে আলোচনা করা হয়, পৌরনীতি ও সুশাসনে।
তাহলে সংবিধান সম্পর্কে সম্যক জ্ঞান কিন্তু আমরা লাভ করতে পারবো পরিণতি এবং সুশাসন পাঠ করলে। তারপরে উদার দৃষ্টিভঙ্গি অর্জন করা যায়। উদার দৃষ্টিভঙ্গি লাভ করা যায়। উদারতা, উদারতা কি? মানুষের একটি মহৎ গুণ, অর্থাৎ নিজেকে অপরের জন্য বিলিয়ে দেওয়া, নিজেকে অপরের জন্য কাজ করা। পরিণতি ও সুশাসন পাঠের ফলে বাংলাদেশের নাগরিকগণ অন্ধ, গোলামি ও সংকীর্ণতা ত্যাগ করে উদার দৃষ্টিভঙ্গির অধিকারী হতে পারবে, অর্থাৎ কুসংস্কার অথবা মানুষের যে নেগেটিভ দিক, হ্যাঁ, সেগুলো মানুষ মানুষ ভুলে যাবে। যদি পরিণতির জ্ঞান থাকে তাহলে উদারতা আসবে, এবং উদারতা আসলে তখন দেখা যাবে সেখানে আমাদের এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিশেষ করে সেক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার কিন্তু উদারতা, মানে অপরের মতকে গ্রহণ করা, নিজের মত প্রকাশ করা এবং অপরের মতকে গ্রহণ করা, তাহলে সেটি উদারতা। কিন্তু যার অনুপস্থিতিটাই আমরা আমাদের বাংলাদেশের রাজনীতির অঙ্গনে দেখতে পাই। সঠিক ইতিহাস জানতে সাহায্য করা, যেটা বলছি আগেও, যে রাজনৈতিক ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এগুলো সম্পর্কে আমরা পরিণতি ও সুশাসন পাঠ করলে বিশেষভাবে জানতে পারবো। বিধায় সঠিক ইতিহাস আমরা জানতে পারবো, যার কারণে পরিণতি পাঠ করা অত্যন্ত জরুরি। সর্বোপরি একটা বিষয়, সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন সুশাসন প্রতিষ্ঠা, যেটা আমাদের এই বিষয়ের দ্বিতীয় নামের মানে দ্বিতীয় অংশ, যে সুশাসন। সুশাসন অত্যন্ত জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন, অর্থাৎ ভালো শাসন, সৎ শাসন, জনগণের কল্যাণের জন্য যে শাসন, সেই শাসন ব্যবস্থায় বাস্তবায়ন করা এখন খুব চ্যালেঞ্জ, এবং সেটাই সবার কাম্য, যে সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিণতি ও সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশাসন কি, সুশাসনের বৈশিষ্ট্য কি কি, আমাদের তো বিষয়ের ভিতরে ব্যাপক আলোচনা পাবো আমরা। কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সুশাসন প্রতিষ্ঠার বাধাগুলো অপসারণ করা যায়, তারপরে পরিণতি ও সুশাসন, সেগুলো পাঠ করলে আমরা সেগুলো জানতে পারবো। তাহলে সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে হলে বাংলাদেশের প্রতিটি নাগরিকেরই উচিত পরিণতি ও সুশাসন পাঠ করা, নাকি? আমি বলবো যে আসলে একেবারে বিষয়টি আবশ্যিক করে দেওয়া উচিত, যেহেতু এটা খুবই জরুরি একটি বিষয় আমাদের কাছে। তো তোমরা শুনতেছো আশা করি মনোযোগ সহকারে। এর পরের টপিকস কি আলোচনা করব তোমাদের সাথে? পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। এটি কিভাবে বিকশিত হলো, বিকাশ লাভ করলো, এত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কেন আমাদের কাছে এখন অনুমিত হয় বা প্রয়োজন মনে হচ্ছে, এটা কিভাবে আসছে? পৌরনীতি ও সুশাসনের ক্রম বিকাশ। ক্রমে ক্রমে বিকশিত হওয়া, আস্তে আস্তে বিকশিত হওয়া, কিভাবে বিকশিত হয়ে আমাদের সম্মুখে এখন এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করতেছে, সেই বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। এই পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ। মানুষ সামাজিক জীব, নাকি? মানুষ সামাজিক জীব, স্নেহ ভালোবাসার প্রত্যাশী মানুষ সঙ্গপ্রিয়তার জন্যই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়, নাকি? সমাজ ছাড়া সে বাস করতে পারে না। পারে? তোমরা কি মনে করো যে বিচ্ছিন্নভাবে বসবাস করা যায়, নিজেকে প্রস্ফুটিত করা যায়, মানে নিজেকে বিকশিত করা যায়? অবশ্যই যায় না। তাই মানুষকে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয়। সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন রীতি নীতি প্রচলিত ছিল। অতীতে
কতগুলো রীতিনীতি প্রচলিত ছিল। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করত কতগুলো বিধিবিধান, যেটা আমি বলেছিলাম যে নগর রাষ্ট্র, প্রাচীনকালে যে নগর রাষ্ট্র অর্থাৎ নগর কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেখানে কতগুলো রীতিনীতি প্রচলিত ছিল, নিয়মকানুন ছিল। অবশ্য প্রাচীন গ্রিসে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। হ্যাঁ, আর নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে জ্ঞানের যে শাখায় আলোচনা করা হতো তাকে বলা হতো পৌরনীতি। সমসাময়িক ভারতবর্ষে নগরকে বলা হতো পুর বা পুরী এবং এর অধিবাসীদের বলা হতো পুরবাসী। তাহলে এই শব্দটি থেকেই আসলে পৌরনীতির আবির্ভাব। তাদের নাগরিক জীবনকে বলা হতো পৌর জীবন, পুর বা পুরী, এবং তাদের সেই জীবনকে বলা হতো পৌর জীবন, বা আমরা এখন বলতে পারি শহরের জীবন। এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম ছিল পৌরনীতি। তাহলে এই বিষয়টি পৌরনীতি, আমি আগেও বলছি যে এই বিষয়টি কিন্তু আসলে আগে এর নাম ছিল পৌরবিজ্ঞান, পৌরনীতি শুধুমাত্র, কিন্তু বর্তমানে এটিকে পৌরনীতি ও সুশাসন শব্দটি এটার সাথে, এই বিষয়ের সাথে নতুন সংযোজন করা হয়েছে। আচ্ছা, তারপরে আমি তো আরেকটু তোমাদের সামনে তথ্য উপাত্ত পৌরনীতির কর্মবিকাশ সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রাচীন ভারতে কৌটিল্য সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছিল। একজন দার্শনিক প্রাচীন ভারতে, তিনি কৌটিল্য সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, দায়িত্বশীল প্রশাসন, সিদ্ধান্তের ভিত্তি হিসাবে ন্যায় বিচার ও যৌক্তিকতা এবং দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। কি সুশাসনের উপরে প্রথম অংশে যে আলোচনা করলাম সেটি হচ্ছে পৌরনীতি সম্পর্কে, পৌরনীতি কিভাবে আসছে, আর এই বিষয়টি হচ্ছে সুশাসনের বিষয়। সুশাসন কথাটি কোথেকে আসছে, কিভাবে এটার আবির্ভাব, তো প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এ থেকে বোঝা যায় যে প্রাচীন ভারতবর্ষেও সুশাসনের প্রয়োজনীয়তা অনেকে উপলব্ধি করেছিলেন এবং তা প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হয়েছিলেন। না, সুদূর অতীতেও শাসকদের লক্ষ্য ছিল জনগণের কল্যাণ সাধন। যখনই যিনি শাসন কার্যে নিয়োজিত থাকেন তখন কিন্তু তিনি আসলে তার উদ্দেশ্য থাকে জনগণের কল্যাণ নিশ্চিত করা। এরিস্টটল তো তার গুরু প্লেটোকে অনুসরণ করে। এরিস্টটলের গুরুকে দার্শনিক এরিস্টটল, তার গুরু হচ্ছে প্লেটো। প্লেটোর গুরুকে সক্রেটিস। আমরা এগুলো পরে ধাপে ধাপে যখন আসবে প্রসঙ্গক্রমে আলোচনা করে দেব। তাহলে এরিস্টটল তো তার গুরু প্লেটোকে অনুসরণ করে সরকারের শ্রেণীবিভাগই করেছিলেন সরকারের লক্ষ্য বা উদ্দেশ্য নীতি নিয়ে। অর্থাৎ এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ আমরা পরবর্তীতে আলোচনা করব। সেখানে দেখব যে লক্ষ্য এবং উদ্দেশ্য দুটি নীতির ভিত্তিতে উনি শাসককে শ্রেণী বিভক্ত করেছিলেন, সরকারের শ্রেণী বিভাগ করেছিলেন। তো প্রজা বা রাষ্ট্রের জনগণের কল্যাণে যে সরকার শাসন পরিচালনা করত তিনি তাকে বলেছিলেন স্বাভাবিক সরকার। আর প্রজাদের কল্যাণের কথা চিন্তা না করে যে সরকার ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার জন্য শাসন কার্য পরিচালনা করত তাকে তিনি বলেছিলেন বিকৃত সরকার। আমি এগুলো পরবর্তীতে আসবে, পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা আলোচনা করে দেব। তাহলে সেটাকে তিনি অভিহিত করেছিলেন বিকৃত শাসক বা বিকৃত সরকার হিসাবে। অর্থাৎ আমি বলি উদাহরণ হিসাবে, তিনি ওই শখের মধ্যে আসবে আমাদের। এরিস্টটল বলেছিলেন যে সরকার দুটি নীতির ভিত্তিতে গঠিত হবে, একটি হচ্ছে সংখ্যানীতি, একটি উদ্দেশ্য নীতি। তো সংখ্যানীতির ভিত্তিতে তিনি একজনের শাসন বলেছিলেন, কয়েকজনের শাসন বলছিলেন, সংখ্যানীতির ভিত্তিতে তিনি একজনের শাসন, কয়েকজনের শাসন, বহুজনের। আমি শখ আকারে পরবর্তীতে উপস্থাপন করবো তোমাদের সামনে। এখন শুধু শুনে রাখো যে এটার বিকাশটা কিভাবে আসছিল। এরিস্টটলের মতে রাষ্ট্রের প্রধানতম ও পবিত্রতম লক্ষ্য হচ্ছে নাগরিকদের জন্য উন্নততর ও কল্যাণকর জীবনের নিশ্চয়তা বিধান করা, জ্ঞানের ক্ষেত্রকে সম্প্রসারিত করা এবং নৈতিক উৎকর্ষতা সাধন করা। শুধু তাই নয়, এরিস্টটল নিয়মতন্ত্রবাদ ও আইনের শাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে সেই প্রাচীন যুগেই লেখনী ধারণ করেছিলেন। এমনকি তিনি সরকারের স্বেচ্ছাচার প্রতিরোধ করার জন্য সরকারের কাজকে আইন, শাসন ও বিচার এই তিন ভাগে বিভক্ত করার পরামর্শ প্রদান করেছিলেন, যেটা আমরা এখনো দেখি যে সরকার প্রধানত কয়টি বিভাগ, সরকারের তিনটি বিভাগ। সেইটা এই তত্ত্ব বা এই ধারণা কিন্তু দার্শনিক এরিস্টটল তিনি সেই প্রাচীনকালেই দিয়েছিলেন। মূলত তার লক্ষ্য ছিল এমন এক মধ্যবিত্ত শ্রেণীর শাসন প্রতিষ্ঠা করা যেখানে আইন শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা হবে। তাহলে সুশাসন কথাটা কিন্তু বহুকাল আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে
আজ আর নেই। এই প্রাচীন যে সেই যে নগর রাষ্ট্র ছিল, সেই অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, তাদের যে সময়কাল, সেই সময়কালে যে নগর রাষ্ট্রের ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা এখন আর কিন্তু নেই। তাই আধুনিক রাষ্ট্রগুলো হলো, এগুলোকে বলা হয় জাতীয় রাষ্ট্র বা জাতি রাষ্ট্র, ন্যাশনাল নেশন স্টেট। এবং এগুলো আয়তনে যেমন বিশাল, তেমনি জনসংখ্যা বিপুল। যার বিপরীত ছিল নগর রাষ্ট্র, সেখানে জনসংখ্যা ছিল কম, অল্প, এবং আয়তনেও ছিল ক্ষুদ্র। এসব জাতি রাষ্ট্রের নাগরিকদের জীবন ও কার্যাবলী বহুমুখী ও জটিল। যেহেতু ব্যাপক জনগোষ্ঠী, ব্যাপক অঞ্চল, ব্যাপক ভৌগোলিক সীমানা নিয়ে এখন শাসন কার্য পরিচালিত হয়, তাই এখানে কিন্তু নাগরিকদের যে বিভিন্ন চাহিদা এবং জীবন কার্যাবলী বহুমুখী এবং অনেকটাই জটিল। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের এই জটিল আচরণ, কার্যাবলী এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞানের যে শাখা বর্তমানে আলোচনা করে, তাই হচ্ছে পরিণতি। অর্থাৎ এই যে এত ব্যাপক বিষয়, অর্থাৎ হোয়াইট কি বলছেন, যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তাই হচ্ছে পরিণতি। তাহলে এখান থেকে কিন্তু সবকিছুর মিল খুঁজে পাই আমরা, যে যে সেই প্রশ্ন, সেই জটিলতা, সেই জটিলতার জবাব আমরা যে শাস্ত্র পাঠ করলে পাবো, সেটাই হচ্ছে পরিণতি। 1980 সাল থেকে জাতিসংঘ, ইউএনডিপি সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সুশাসন সম্পর্কে বাস্তব ভিত্তিক চিন্তা ভাবনা শুরু করে। তবে এসব সংস্থার লক্ষ্য ছিল সে সময়ে প্রশাসনের বিদ্যমান দুর্নীতি, অস্বচ্ছতা, সরকারের দায়বদ্ধহীনতা এবং মানবাধিকারের প্রতি অশ্রদ্ধা দূর করে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তা অন্বেষণ করা বা খোঁজা। তখন থেকেই সুশাসন বা গুড গভর্নেন্স সম্পর্কে বিশ্বব্যাপী আগ্রহের সৃষ্টি হতে থাকে। 1992 সালে বিশ্বব্যাংক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করেন। 1992 সালে বিশ্বব্যাংক, না, আমরা পরবর্তীতে এগুলো ব্যাপক বিস্তর আলোচনা পাবো। বিশ্বব্যাংক তাদের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে সুশাসন প্রয়োগ ও প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণ করে। 1995 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এরা গভর্নেন্স সাউন্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট শীর্ষক রিপোর্টে সুশাসন সম্পর্কে আলোচনা করে। 1997 সালে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে সেই কর্মসূচি সুশাসনের সংজ্ঞা প্রদান এবং বৈশিষ্ট্য উল্লেখ করে। 1998 সালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও সুশাসনের উপর একটি রিপোর্ট প্রকাশ করে। আর আফ্রিকান উন্নয়ন ব্যাংক 1999 সালে প্রকাশিত তাদের পলিসি পেপারে সুশাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। বর্তমানে বিভিন্ন দাতা গোষ্ঠী ও আন্তর্জাতিক সহযোগিতা সংগঠন অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে সাহায্য, সহযোগিতা ও সহায়তা প্রদানের বেলায় সুশাসন প্রতিষ্ঠাকে অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হিসাবে ঘোষণা করে। আমি একটু ব্যাখ্যা করে দেব তোমাদের সামনে। আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হলো জনকল্যাণ। এজন্য আধুনিক অধিকাংশ রাষ্ট্রই জনকল্যাণকর রাষ্ট্র, অর্থাৎ এটাকে বলা হয়, বর্তমান রাষ্ট্রগুলোকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র। বর্তমান রাষ্ট্রের লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা করা। আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন আলোচনা, টক শো, খবরের ভিতরে বিভিন্ন ব্যক্তিবর্গ, আমরাও যখন কোথাও আলোচনা করি, তখন কিন্তু আমরা সুশাসনের কথাটাই বেশি বেশি এখন বলি। তো সুশাসন একদিনে প্রতিষ্ঠিত হতে পারে না, সুশাসনের ধারণাও একদিনে গড়ে ওঠেনি। ক্ষমতা বিকেন্দ্রীকরণ, নীতি বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গ ও দাবি, প্রশাসনের স্বচ্ছতা, বিভিন্ন বিষয়ে সুশাসন নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রসঙ্গ আসবে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তা আমি তোমাদেরকে একটু আসলে অন্য ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে একটু ধারণা দিয়ে দেই। বিভিন্ন দাতা সংস্থা কি, যারা বিভিন্ন দেশকে বা বিভিন্ন জনগোষ্ঠীকে সহায়তা করে থাকে, বড় বড় সাহায্যকারী সংস্থা, সেগুলোর মধ্যে আছে ইউএনডিপি, যেটা উল্লেখ করলাম আমি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে তাদের, তারপরে আছে তোমার বিশ্ব ব্যাংক, এডিবি, আফ্রিকান উন্নয়ন ব্যাংক ইত্যাদি। তো এই সকল প্রতিষ্ঠানগুলো, তারা এছাড়া একক রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান আছে, যেমন আমরা আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে জাইকা, জাপানের একটি সাহায্য সংস্থা। তারা দেখবে বড় বড় প্রকল্পে তারা ঋণ প্রদান করে। আর এই অন্য যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, তারাও কিন্তু দেখা যায় এরকম উন্নয়নশীল অথবা দরিদ্র দেশগুলোকে তারা ঋণ প্রদান করে খুব কম ইন্টারেস্টে, কম সুদে। কেন? বড় বড় প্রকল্প বাস্তবায়ন করার জন্য। এখন তারা কিন্তু দেখে যে অনেক বড় বড় অ্যামাউন্ট, অনেক বড় বড় তোমার ওই যে প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য ব্যাপক আর্থিক যে চাহিদার দরকার, সেই চাহিদাটা পূরণ করে তারা। তো সেই চাহিদা পূরণ করতে গেলে তাদের অনেক বড় এখানে অর্থ প্রদান করতে হয়।
সেইখান থেকে সেই টাকাটা তো তারা ফেরত নিবে। তখন তারা দেখে যে আসলে যেখানে তারা যে রাষ্ট্রে বা যে অঞ্চলে তারা কোনো প্রকল্পে বড় কোনো প্রকল্পে সহায়তা করে সেই প্রকল্পের কাজটা সুষ্ঠুভাবে ওই সরকার বা ওই সরকারের সক্ষমতা বা ওই রাষ্ট্রের সক্ষমতা বা তাদের সদিচ্ছা বা তাদের দেশে কতটুকু সুশাসন আছে তা তারা পর্যবেক্ষণ করে এবং তারপরেই তারা সেখানে ঋণ প্রদান করে। আমি উদাহরণ হিসাবে তোমাদের সামনে বলি, তোমরা জেনে থাকবে যে আমাদের বাংলাদেশের যে অনেক বড় একটি প্রকল্প, স্বপ্নের যে পদ্মা সেতু, এই পদ্মা সেতুতে অর্থায়ন করেছিল 3টি প্রতিষ্ঠান। একটি হচ্ছে প্রধান, সবচেয়ে বেশি বড় সহায়তা বা ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক, তারপরে এডিবি, তারপরে জাইকা, 3টি দাতা সংস্থা এরকম ঋণ প্রদান করেছিল। কিন্তু তারা এখানে সুশাসনের অভাব অথবা দুর্নীতি হয়েছে এই ধোঁয়া তুলে তারা এই প্রকল্প থেকে তারা কিন্তু হাত গুটিয়ে নেয় এবং বাংলাদেশ সরকার কিন্তু অনেক পয়সা, অনেক আর্থিক নিজেদের যে সেটা করে ফেলছিল এবং পরবর্তীতে তারা তাদের অর্থ বন্ধ করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দৃঢ়চিত্তে এবং বলিষ্ঠ ভাবে কিন্তু তিনি এই পদ্মা সেতু নিজ অর্থায়ন করার জন্য তিনি এগিয়ে আসছেন এবং সেই স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের শেষ পর্যায়ে। তো যাই হোক, এটা বলার জন্য বলা উদাহরণ হিসাবে যে আসলে কেন এই সুশাসন নিয়ে বিভিন্ন দাতা সংস্থাগুলো বা উন্নয়ন সংস্থাগুলো এরকম করে তাদের দর্শন বা ধারণা দিয়ে থাকে। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তারা মাপকাঠির ভিত্তিতে তারা মাপে দেখে যে কোথায় যেখানে তারা অর্থায়ন করবে সেখানে শাসন ব্যবস্থা কেমন, সেখানে সুশাসন আছে কিনা, তাদের সে লগ্নিকৃত অর্থ তারা আবার ফেরত নিতে পারবে কিনা, উত্তোলন করতে পারবে কিনা, তাদের স্বার্থেই তারা এই সুশাসনের কথাটা বলে। এটা তারা সে যে কারণেই বলুক, এটা কিন্তু সামগ্রিকভাবে একটি কল্যাণ বা একটি ভালো উদ্যোগ। অর্থাৎ সুশাসন অবশ্যই খুব জরুরি বিষয়, যার কারণে পৌরনীতির সাথে এই সুশাসন বিষয়টি যুক্ত করে দেওয়া হয়েছে। এবং আমরা প্রত্যেক আলোচনার শেষেই বা প্রত্যেক আলোচনার পরেই আমরা ধারণা দিব যে কিভাবে সুশাসন নিশ্চিত করা যায়, ওই প্রক্রিয়ার মাধ্যমে, ওই আলোচনার মাধ্যমে কিভাবে সুশাসন নিশ্চিত করা যায়। তো যাই হোক, তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো পৌরনীতি ও সুশাসনের সাথে অন্যান্য যে সামাজিক বিজ্ঞানের যে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলোর সাথে তুলনামূলক আলোচনা, এটা আমি তোমাদের সাথে করে দেবো। তোমরা আশা করি আমার এই লেকচারটি শুনতেছো, দেখতেছো এবং তোমাদের যে পাঠ্য বই আছে সেখান থেকে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবা। আমি যে কথাগুলো বলছি, যে আলোচনাগুলো করে দিচ্ছি, সেগুলো তোমরা আবার পাঠ্য বই, তোমাদের যে পরিণতি সুশাসনের যে বই আছে সে বই থেকে ওই টপিক্সটি যখন আলোচনা করি সেই টপিক্সটি তখন আলোচনা শোনার পরে দেখার পরে তোমরা আবার বোঝার চেষ্টা করবা। না বুঝতে পারলে তখন আমাদের সামনাসামনি আমরা যখন ক্লাস করতে পারবো, তখন আমরা বুঝিয়ে দেব। একটু নিজ দায়িত্বে কষ্ট করে হলেও তোমরা এই লেকচারগুলো দেখো, শোনো এবং বোঝার চেষ্টা করো। তাহলেই তোমরা যখনই পরীক্ষা হোক, যখনই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো ঠিক আছে, আশা করি ভালো থাকো তোমরা সবাই। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।